খুলনায় গৃহকর্মীকে নির্যাতনে অভিযুক্ত পুলিশ দম্পতি গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার দাবি পরিবারের। ভুক্তভোগী খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। ড্রেনেজে 1,500 কোটি টাকা ব্যয়ের পরও একটু বৃষ্টিতেই খুলনায় জলাবদ্ধতা, পানিবন্দী বিভিন্ন এলাকা, অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন নগরবাসী। শর্তের বেড়াজালে বন্ধ কাঁচা পাট রফতানি, গোডাউনে নষ্ট হওয়ায় বাড়ছে লোকসান, বিপাকে দক্ষিণ পশ্চিমের শ্রমিক, রফতানিকারক ও ব্যবসায়ীরা। নিরাপত্তা বলয়ের মধ্যে বেনাপোল বন্দরে পণ্য পাচার ও শুল্ক ফাঁকি, 1 সপ্তাহে 3 মামলা, ব্যবসায়ীদের উদ্বেগ, ব্যবস্থার আশ্বাস। এবং বাম্পার ফলনের পরও স্বস্তি নেই পেঁয়াজ চাষিদের, এয়ারফ্লো যন্ত্র থাকার পরও নষ্ট হচ্ছে সংরক্ষণাগারে, মেশিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি শবনব নিবিড়। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে সোনাডাঙ্গা থানায় কর্মরত এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এদিকে নির্যাতনের শিকার কিশোরী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন গৃহকর্মী মিলন দাস। সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন পুলিশ দম্পতি সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রের ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করত মিলন দাস। ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। 999-এ স্থানীয়দের ফোন পেয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নরসিংদী থেকে খুলনায় এসে পুলিশ দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা মিনতি রানী। 5 বছরেরও বেশি সময় ধরে কাজ করা মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চান বাড়িতে। ভাত কাপড় দিতে পারি না গরিব বললে, পরে হ্যাগোর কাছে আমি দিয়ে দিচ্ছি। ফোন করি, কথা কই, ভিডিও কলে দেখি, বুঝছেন, ভিডিও কলে দেখি, খবর টবর পাই হয় আমি হ্যাগোর নিতাম। এদিকে অভিযুক্ত পুলিশ দম্পতি সঞ্জয় ও পপি রানীকে গ্রেফতার করেছে পুলিশ। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি, সবাই অবগত আছে। পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত আমরা বিষয়টা জানিয়েছি, আমরা লিখিতভাবে স্যারদেরকে জানাবো, তারপর বিভাগীয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত সঞ্জয় ও পপি রানী দুজনেই খুলনার সোনাডাঙ্গা থানায় উপ পুলিশ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বৃষ্টি হলে জলাবদ্ধতা খুলনা শহরের অনিবার্য পরিণতি। চলতি মাসের অর্ধেকটা সময় পানিবন্দী ছিল নগরের বিভিন্ন এলাকা। গেল কয়েক বছরে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি কর্পোরেশন 1000 কোটি টাকা ব্যয় করলেও সুফল মেলেনি জনপদে। অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিতে হচ্ছে বলে দাবি জনসাধারণের। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। চারিদিকে থই থই পানি, ঢেউ আশ্রে পড়ছে তীরে। তবে এটি কোনো নদীর তীর নয়, ঘের কিংবা জলাশয় না। সামান্য বৃষ্টি হলে এভাবেই প্লাবিত হয় খুলনা নগরীর বিভিন্ন এলাকা। শহরের ময়লাপোতা, ডাকবাংলা, রয়্যাল মোড়, টুটপাড়া, খালিশপুর, নিউ মার্কেট, বাস্তুহারা, মুজগুনি, রূপসাঘাট সহ অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই জমে হাঁটু পানি। জলাবদ্ধতায় বন্ধ হয় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। রাস্তার পরে ময়লা ফেলানো থাকে, কোনো মানুষ কথা বলতে পারবে না, কোনো লোক কিছু বলতে পারবে না। এটার প্রতি সুদূর দৃষ্টি যদি সরকার বা সিটি কর্পোরেশন না দেয়, অবস্থা খুবই খারাপ। দেখেন ওইখানে একদম পুরো একেবারে রোড ভরা জল, কোনো লোক আসতে হচ্ছে না, গাড়ি আসতে হচ্ছে না, এত সমস্যা। নৌকার বিশেষ প্রয়োজন, নৌকা ছাড়া মানুষ চলাচল করতে পারবে না। এত ড্রেন কারবার হয়েছে, তারপর আমাদের কোনো খুলনায় উন্নতি হয়নি, পানি জলবদ্ধতা হয়ে গেছে। বিগত যে আমাদের বাজেটগুলো আসছে একটাও সঠিকভাবে কাজে লাগায়নি, যে কারণে আমাদের এই ভোগান্তি। অথচ গত 1 দশকে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্পের আওতায় 1,500 কোটি টাকা খরচ করেছে খুলনা সিটি কর্পোরেশন। নাগরিক নেতারা বলছেন অনিয়মিত কাজ, প্রশস্ত খালগুলো ছোট ড্রেনে রূপান্তর, অধিকাংশ ড্রেন পলিথিন ও প্লাস্টিক বর্জ্যে ভরাট হয়ে যাওয়া, এছাড়া নিয়মিত পরিষ্কার না করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় না থাকায় বিপুল অর্থ ব্যয় হলেও সুফল মিলছে না। সিটি কর্পোরেশনে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়েছে বিগত দিনে, কিন্তু সেটি সিটি কর্পোরেশনের বা নাগরিকদের সেই সুফলটি দিতে পারছে না। পাশাপাশি নগরবাসী
দেশবাসীর নাগরিকদের অসচেতনতার কারণেই এই পলিথিন এবং প্লাস্টিক বোতলের ব্যবহার যত্রতত্র ব্যবহারের কারণে সেখানে পানি যাতে না যেতে পারে, পানি যাওয়ার যে স্থানগুলো সেখানে আটকে যে পানি যেতে পারছে না, এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সীমাবদ্ধতার কথাও জানায় সিটি কর্পোরেশন। মাস্টার প্ল্যান তৈরি করতে মনে করেন 10,000 কোটি টাকা লাগবে, সেখানে আমি পাই মাত্র 200 কোটি 300 কোটি, কখনো কখনো আরও কম। সেইটা দিয়ে আমরা এখন পর্যন্ত টোটাল মাস্টার প্ল্যানের 25% সম্পন্ন করতে পারছি। সো মাস্টার প্ল্যানটা যখন ফুলফিল হয়ে যাবে তখন বলা যাবে যে আমরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। চলতি মাসের প্রথম 15 দিনে নগরীতে 146 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কাঁচা পাটকে শর্তযুক্ত রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার পর কেটে গেছে প্রায় 9 মাস। খুলনা অঞ্চল থেকে কার্যত বন্ধ কাঁচা পাট রফতানি। এতে বিপাকে রফতানিকারক, শ্রমিক ও ব্যবসায়ীরা। গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে পাট, বাড়ছে লোকসান। কর্মহীন হওয়ার শঙ্কায় শ্রমিকরা। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। যে সময়টায় খুলনার দৌলতপুরের পাট গোডাউনগুলোতে কর্মচাঞ্চল্যে মুখর থাকার কথা, এখন সেখানে নীরবতা। কৃষকের কাছ থেকে কেনা হাজার হাজার মন কাঁচা পাট স্তূপ করে রাখা হয়েছে। রফতানি বন্ধ থাকায় মাসের পর মাস গোডাউনে পড়ে আছে এসব পাট। 2025 সালের সেপ্টেম্বরে কাঁচা পাটকে শর্ত সাপেক্ষ রফতানি পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে সরকার। এতে গত প্রায় 9 মাস ধরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি কার্যত বন্ধ। রফতানিকারকদের অভিযোগ, গোডাউনে জমেছে বিপুল পাট, কমেছে বাজার দর, আর দীর্ঘদিন মজুত থাকায় অনেক পণ্যের মানও নষ্ট হচ্ছে। সংকট সমাধানে জেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েও সমাধান না মেলায় হতাশ ব্যবসায়ীরা। এর মধ্যে গত 17 মে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কাঁচা পাট রফতানি সমীচীন নয় বলে মত দেয় সংকট আরও ঘনীভূত হয়। একদিকে আমরা এক্সপোর্ট করতে না বিদেশের বাজার হারাবো, আর পাশাপাশি আমরা যে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা পাট কিনেছি, এই পাটগুলো দিনের পর দিন যদি গোডাউনে পড়ে থাকে তাহলে পাট নষ্ট হয়ে যাবে। আমরা এই ব্যাপারে শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত। কোটি 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 হাজার হাজার কোটি টাকা লোন নেওয়া। রফতানি বন্ধের প্রভাব পড়েছে শ্রমবাজারেও। এই অঞ্চলের প্রায় 20টি রফতানিকারক প্রতিষ্ঠানের প্রায় 10,000 শ্রমিক কর্মহীন হওয়ার শঙ্কায়। কাঁচা পাট রপ্তানি বন্ধ করাতে এই 10,000 শ্রমিক বেকার হয়ে গেছি আমরা একেবারে। এই কাজ না চললে আমরা না খেয়ে থাকবো। তো মাইয়া বলা নিয়ে যে সংসার চালাবো তার কোনো কায়দা নেই। সরকার যদি আমাদের এই বিষয়ে নতুন কোনো উদ্যোগ না নেয়, ভবিষ্যতে হয়তো আমাদের বেঁচে থাকাও কষ্টকর হয়ে দাঁড়াবে। আমাদের বেঁচে থাকার তাগিদে জাতীয় সম্পদ পাট কৃষক রক্ষার খাতিরে আমাদের বৃহত্তম আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য থাকব। তবে পাট অধিদপ্তরের দাবি, সংকট নিরসনে মন্ত্রণালয় ও অধিদপ্তর কাজ করছে, দ্রুত ইতিবাচক সমাধান হবে। যেহেতু নতুন মৌসুম শুরু হচ্ছে, খুব তাড়াতাড়ি নতুন পাট বাজারে উঠবে এবং তাদের রপ্তানিকারকের কাছেও কিছু পাট উদ্বৃত্ত রয়েছে। এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। মন্ত্রণালয় হয়তো খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল জানাবে। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে কাঁচা পাট রফতানি হয়েছিল 35,84,000 মেট্রিক টন, আর চলতি বছরের মে পর্যন্ত রফতানি হয়েছে মাত্র 17,300 মেট্রিক টন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনায় রয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন গাজী জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী গাজী শরীফুল ইসলাম। যাচ্ছি সেখানে। খুলনা অঞ্চলে কাঁচা পাট রফতানি নিয়ে যে সংকট রয়েছে, সেই সংকট নিয়ে এখানকার ব্যবসায়ী, রপ্তানিকারক বা জুট অ্যাসোসিয়েশনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে কি ভাবছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন গাজী জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শরীফুল ইসলাম ওয়াহিদ। শরীফুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানতে চাচ্ছিলাম যে এই যে কাঁচা পাট রফতানি নিয়ে এই অঞ্চলের একটি কর্মমুখর পরিবেশ ছিল, 9 মাস বলা হচ্ছে, আমরা জানি তারও আগে থেকে কাঁচা পাট রফতানি নিয়ে একটা সংকট রয়ে যাচ্ছে। তো সেই সংকটটা এই মুহূর্তে কতটা প্রকট, আপনারা আসলে কি ভাবছেন এই সংকট থেকে উত্তরণের জন্য?
আসলে এই কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা আমাদের রয়ে গেছে এই 9 মাস যাবৎ, 9 মাসের আগে থেকেও একটা প্রতিবন্ধকতা শুরু হয়েছিল, কিন্তু স্থায়ীভাবে অনেকটা আমরা ধরে নিয়েছি যে এটা বন্ধের উপক্রম, যেটা আমরা শুধুমাত্র ইন্ডিয়া থেকে কিছু টিটি আসছিল, এই টিটির মালগুলো আমরা ডেলিভারি দিতে পারলো, এলসির মালগুলো আমরা যথাসময় দিতে পারিনি। সরকারের কাছে অনুমতি চেয়েও মন্ত্রী মহোদয়, পাটমন্ত্রী মহোদয় উনি বিগত 15-20 দিন আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এটা রপ্তানি দেওয়া এই মুহূর্তে সমীচীন নয়। এই মর্মে যখন এটা সার্কুলার প্রজ্ঞাপন আকারে আসছে, সেখান থেকে আমরা ব্যবসায়ীরা হতাশ, এবং আমরা যদি ব্যবসা না করতে পারি টোটাল এই ট্রেডটাই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আপনারা আসলে কি মনে করছেন, মানে এই সিদ্ধান্ত আসলে সরকার কেন নিল? আপনাদের এখান থেকে কি মনে হয়, আপনারা তার পরিবর্তে আসলে বিকল্প কি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে জানিয়েছেন? এটা থেকে আমরা স্পষ্ট যে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের যে সকল নেতৃবৃন্দ আছেন তারা পাটমন্ত্রীকে বুঝিয়েছেন যে দেশে পাট কনজিউম করার জন্য আমাদের বৃহৎ অংশ পাটের প্রয়োজন, কিন্তু আমরা আসলে যে পাটটি উদ্বৃত্ত থাকে সেই পাটটি আমরা রপ্তানি করে থাকি। এদেশে কনজিউম হয় 45 থেকে 50 লক্ষ বেল পাট সর্বসাকুল্য মিলে, আর বাকি যে 10 থেকে 12 লক্ষ মন পাট আমরা উদ্বৃত্ত থেকে যায় তার চেয়েও বেশি, কিন্তু আমরা 10 থেকে 12 লক্ষ বেল আমরা রপ্তানি করে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে এই যে রপ্তানি বন্ধ হলেও আমাদের স্থানীয় বাজারে এটি আসলে বিক্রির সুযোগ থাকে, আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে পারছেন কিনা? আসলে স্থানীয় বাজারে যখন সুযোগ থাকে এটা আমরা বুঝি, কিন্তু বিষয়টা হচ্ছে এখানে জুট মিল মালিকগুলো তখন আমাদেরকে জিম্মি করে রেখে ব্যবসা করতে চায়। তারা এই যে তৃণমূল চাষিরা যখন পাট বাজারে নিয়ে আসে তখন তারা ন্যায্য মূল্য পায় না, কিন্তু যখন আমরা এটা বৈদেশিক মুদ্রা অর্জনের স্বার্থে এবং বৃহৎ শিল্পকে আমরা কাঁচা পাটকে রপ্তানি করে থাকি তখন কিন্তু একটা বাজার নিয়ন্ত্রণাধীন থাকে এবং বাজারে একটা স্থায়ী রেট থাকে। এই রেটের বেসিসে বিক্রি করতে পারলে চাষিও সুবিধাজনক অবস্থানে থাকে, আমরাও রপ্তানি করে সুবিধা পাই, বাংলাদেশের বাজার দরও ঠিক থাকে। আরেকটি বিষয় হচ্ছে কি, আমরা গত কয়েকদিন ধরে আপনাদের পাট গোডাউনগুলো দেখলাম যে পাট নষ্ট হওয়ার উপক্রম হচ্ছে। পাট আসলে জমে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিনা, সেটা আসলে আর্থিক ক্ষতির কারণ হয় কিনা? পাট এমনই একটা পণ্য যেটা যদি আপনি দীর্ঘমেয়াদী গোডাউনজাত করা অবস্থায় থাকে তাহলে পাটটা নষ্ট হয়ে যায়। এটার পাটটা এক সাইড দিয়ে যখন ধরে তখন আস্তে আস্তে করে এটা একদম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে চলে, এবং এটা নষ্ট হয়ে গেলে তো আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত, যেহেতু আমরা পাটটা ব্যাংকের টাকা দিয়ে এবং নিজেদের অর্থায়নে পাট কিনে গোডাউনজাত করা, গোডাউন ভাড়া দেওয়া সহ আনুষঙ্গিকভাবে আমাদের যত খরচ আছে সকল খরচ মিটিয়ে তো আমরা এখান থেকে একটু ব্যবসা করি কিংবা শ্রমিকদের কাজও দিয়ে থাকি। সেটা যখন না চলে তাহলে তো আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত। শ্রমিকদের প্রসঙ্গ যখন এসেছে একটু বলতে চাই, শ্রমিক আসলে এই অঞ্চলে অনেক শ্রমিক কাজ করেন, তাদেরও কি আসলে কাজ পাচ্ছেন না আপনাদের রপ্তানি বন্ধ থাকায়? আমাদের সারা বাংলাদেশে মিলে যতজন এক্সপোর্টার আছে আমাদের প্রায় লক্ষাধিক শ্রমিক আছে, তার ভিতরে একটা বড় অংশ দৌলতপুরে আছে এবং এই শ্রমিকদেরকে আমরা কাজ দিতে পারছি না। যদি কাজ না দিতে পারি 10,000 শ্রমিকের অনুকূলে তাদের পরিবার পরিজনের প্রায় 1.5 লক্ষ পরিবারের আহার রুটি রুজির ব্যবস্থাপনা এখানে হয়ে থাকে, তা সেটা বন্ধ হয়ে গেলে তো স্বাভাবিকভাবে একটা চরম ক্ষতির সম্মুখীন। আপনারা বলছেন যে আপনারা দাবি জানিয়ে বিভিন্ন দপ্তর আসলে চিঠি দিয়েছেন, আসলে আপনারা কি ধরনের উত্তর পেয়েছেন বা এখন আপনাদের আসলে কি প্রত্যাশা, কি দাবি করেন? আমরা আসলে স্মারকলিপি দিয়েছি, ডিসি বরাবর দিয়েছি, আমরা মাননীয় পাটমন্ত্রী মহোদয়ের কাছে দিয়েছি, আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে দিয়েছি, কিন্তু আসলে এর কোনো সদুত্তর আমরা পাচ্ছি না। তেনারা একটা সময় বেঁধে দিয়েছিলেন আমাদেরকে, এখানে যিনি খুলনা অঞ্চলের খুলনা মহানগরীতে প্রশাসক হিসেবে নিয়োগরত জনাব নজরুল ইসলাম মঞ্জু সাহেবকেও আমরা অবগত করিয়েছি, তিনিও দেখভাল করার জন্য এটা দেখছেন। দেখার পরও তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে, কিন্তু সেইটা ছিল আমাদের 2রা জুন পর্যন্ত। সেই 2রা জুনের পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে আমরা একটা রেজাল্ট পাবো, কিন্তু আমরা কোনো রেজাল্ট না পেয়ে আমরা হতাশ এবং এখন কোনো আশার দিক আমরা লক্ষণীয় নয়। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যবসায়ীরা বলছেন তাদের যে দাবি সেটি আসলে পূরণ না হলে এই অঞ্চলের পাট খাত, যেটি কাঁচা পাট রপ্তানি খাত, সেটি আসলে ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তারা আসলে প্রত্যাশা করছেন যে সরকার এ বিষয়ে নজর দিবে এবং তারা যদি সরকার নজর দেয় এবং রপ্তানি খাত যদি চালু করা যায় তাহলে খুলনা অঞ্চলের কাঁচা পাট রপ্তানি খাত আবারও তার যে ভালো অবস্থান সেদিকে আসলে চলে যাবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কাঁচা পাট রপ্তানি নিয়ে আলোচনার সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।
বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী, সিএন্ডএফ ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল। এছাড়া রাজস্বের প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করতে বন্দরকে নির্দেশ দেওয়া হয়। তবে এসব মামলায় কেউ গ্রেফতার হয়নি। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকি যেন থামছেই না। এক সপ্তাহের ব্যবধানে বেনাপোল বন্দরের শেড থেকে আমদানি পণ্য পাচার ও শুল্ক ফাঁকির অভিযোগে আরও 2টি মামলা হয়েছে। এতে বন্দর কর্মচারী, সিএন্ডএফ ও আমদানিকারক সহ 24 জনকে আসামি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে 9 জন শেড থেকে 6 কোটি টাকার পণ্য পাচারের ঘটনায় বন্দর কর্মচারী সহ 19 জনকে আসামি করা হয়েছিল। এছাড়া রাজস্বের প্রায় 2.5 কোটি টাকা পরিশোধ করতে বন্দরকে নির্দেশ দেওয়া হয়। তবে এসব মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। তদন্ত কমিটিকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং সেখানে কাস্টমস হোক, সিএনডিএফ হোক, বর্ডারম্যান হোক, ইম্পোর্টার্স হোক, যেই হোক না কেন, ইভেন যদি বন্দরের কেউ দায়ী থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূর্বের উন্নত মানের শাড়ি 3 পিসের পরিবর্তে সেখানে দেশীয় নিম্নমানের শাড়ি পাওয়া যায়। আইনের ব্যত্যয় দেখিয়ে কাস্টমস কর্তৃপক্ষ একটি ফৌজদারি মামলা দায়ের করে 3টি মামলার আসামিদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অপরাধী শনাক্ত হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় পুলিশ। বন্দরের ব্যক্তিবর্গ এবং সিএনডিএফের সাথে জড়িত ব্যক্তিবর্গ সহ অন্যান্য লোকদেরকে আসামি করা হয়। মামলার প্রতি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কাস্টমসের 3টি মামলায় 7 কোটি টাকার পণ্য পাচার ও প্রায় 3 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। নড়াইলের লোহাগড়া উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 6,000 একর জমির ফসল ও বাড়িঘর মধুমতির পানি ঢুকে প্লাবিত হচ্ছে বছরের পর বছর। ফসল ও বাড়িঘর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হলেও 7 বছরে হয়নি শেষ। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে এমন দুর্গতি বলে অভিযোগ এলাকাবাসীর। নির্ধারিত সময়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সজীব রহমানের তথ্য ও মধু সরকারের ছবি নিয়ে রিপোর্ট। এভাবে বছরের পর বছর মধুমতি নদীর পানি ঢুকে প্লাবিত হচ্ছে অন্তত 6,000 একর জমির ফসল। শুধু ফসলি জমি নয়, ঘরবাড়িতে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো পরিবার। মধুমতি পানির প্লাবন ঠেকাতে 2019 সালে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটকোল থেকে ঘাগা চেয়ারম্যান বাড়ি পর্যন্ত 3.1 কিলোমিটার অংশে বেড়িবাঁধ নির্মাণে একনেকে অনুমোদন দেয় তৎকালীন সরকার, যার ব্যয় ধরা হয় 342 কোটি টাকা। স্থানীয়দের আপত্তি ও আদালতে নিষেধাজ্ঞা কাটিয়ে 2023 সালে কাজ শুরু করে জেলা পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। 2025 সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় মেয়াদ বাড়িয়ে কিছু অংশের খোঁড়াখুঁড়ি ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি চোখে পড়েনি। উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 15টি গ্রামের ফসলি জমি ও বাড়িঘরে প্লাবন ঠেকাতে বেড়িবাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি এলাকাবাসীর। আজও বেড়িবাঁধ হবে কিনা এটা আমরা একমাত্র বলতে পারতেছি না। ইউনিয়নের ফসল আমাকে সব শেষ হয়ে যায়। আমরা কৃষিকাজ করি, বছর পরে ভালো চাই, এই মধুমতি নদীর পানি উঠে সব আমাকে শেষ হয়ে যায়। আমি সহ আমার নিকটাত্মীয়দের প্রায় 3 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা কোনো ক্ষতিপূরণ বা টাকা পাইনি। গাছপালাগুলো আছে, সে গাছপালা বিক্রি করব আবেদন করে আসছি, তারও কোনো হদিস এখনও পাইনি। জমির টাকা আমরা এখনও পাইনি। আমাদের টাকাগুলো আমরা পেতে পারি, সেই তার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। নির্ধারিত জমি বুঝে না পাওয়ায় কাজের ধীরগতি বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর অধিগ্রহণকৃত জমির জটিলতা কাটিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশ্বাস জেলা পানি উন্নয়ন বোর্ডের। 1 মাস পর আমাদের এখানে বৃষ্টি বাদল শুরু হবে এবং নির্দিষ্ট যে জুন মাসের মধ্যে আমাদের টেন্ডারের মেয়াদ, এই মেয়াদ সীমার মধ্যে আমরা কাজটি সম্পূর্ণ করতে পারবো না, কারণ আমাদের জায়গা এখনও আমাদের কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ড জায়গাটা বুঝিয়ে দেয়নি। 26 জুনে আমাদের এই প্রকল্পটি মেয়াদ নির্ধারিত ছিল শেষ করার। তো পরবর্তীতে আমাদের এই জমি এখনও জেলা প্রশাসন থেকে বুঝে না পাওয়ার কারণে, সম্পূর্ণ জমি, যার কারণে আমরা প্রকল্পটির মেয়াদ শেষ করতে পারিনি। তো অতি দ্রুতই আমরা জমি সংক্রান্ত জটিলতা নিরসন করে আমরা নির্ধারিত সময়ের ভিতরেই আমাদের কাজটা শেষ করার টার্গেট রয়েছে। অন্যদিকে জেলা প্রশাসন বলছে অধিগ্রহণকৃত জমি পানি উন্নয়ন বোর্ডকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রকৃত কাগজপত্র যাচাই বাছাই করে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর প্রক্রিয়াধীন। বাকি যারা আছেন তাদেরকে পর্যায়ক্রমে তাদের কাগজপত্র সঠিক থাকলে এবং সংশ্লিষ্ট কাগজপত্র
যাচাই বাছাই সাপেক্ষে আমরা পর্যায়ক্রমে ক্ষতিপূরণ প্রদান করতে পারব। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে জমি অধিগ্রহণ 161 জনের মধ্যে এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেয়েছেন মাত্র 24 জন। আর বেড়িবাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মূল্য ধরা হয়েছে 5,95,00,000 টাকা। সময় সংবাদ, নড়াইল। দীর্ঘ 6.5 বছর পর অবশেষে শেষ হলো মোংলা বন্দরের বৃহত্তম চ্যানেল ড্রেজিং প্রকল্পের কাজ। বালু ডাম্পিং সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটির মেয়াদ বৃদ্ধি পায়। 2021 সালের 13 মার্চ হারবাড়িয়া থেকে জেটি পর্যন্ত 23.4 কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলের ড্রেজিং কাজ শুরু হয়েছিল। শুরুতে এই কাজের জন্য 794 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও চূড়ান্ত ধাপে মোট ব্যয় দাঁড়িয়েছে 992 কোটি টাকায়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেজিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ফলে এই চ্যানেলের নাব্য সংকট দূর হবে ও মোংলা বন্দরে বড় জাহাজগুলো সরাসরি জেটিতে ভিড়তে পারবে। আগামী 30 জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা পৌরসভার দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নবগঙ্গা নদীতে যাচ্ছে। এতে হুমকির মুখে মাছ ও জীববৈচিত্র্য। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট। মাথাভাঙ্গা নদী থেকে উৎপত্তি হয়েছে নবগঙ্গা নদীর। চুয়াডাঙ্গা হয়ে ঝিনাইদহ অংশে বয়ে গেছে মাথাভাঙ্গা নদী। নদীর পানি একসময় কানায় কানায় পূর্ণ ছিল, বর্তমানে হাঁটুর নিচে পানি। খরস্রোতা নদী এখন মৃতপ্রায়। নদীর সঙ্গে পৌর এলাকার ড্রেনেজ লাইন যুক্ত করা হয়েছে নতুন করে। দূষিত পানি, প্লাস্টিকের বোতল, বর্জ্য, পলিথিন সহ ক্ষতিকর জিনিস ড্রেনের মাধ্যমে নদীতে যাচ্ছে। মাথাভাঙ্গা নদীর আজকে বৈচিত্র্য হারিয়েছে। আমরা একসময় গোসলের জায়গা ছিল পুরো শহরবাসী, সেই জায়গাটি আজকে পানি দূষণের কারণে আজকে শহরের মানুষজন সেখানে নদীতে গোসল করতে পারছে না। পৌরসভা থেকে যে ড্রেনেজটা নেওয়ার উদ্যোগ করেছে, এই ড্রেনেজ থেকে যে ময়লা পানিটা এই নদীতে পড়বে, নদীতে পড়ার কারণে এখানে যে মাছ টাছগুলো থাকবে সেগুলো নষ্ট হবে। প্রাণ প্রকৃতি মাথাভাঙ্গা নদীতে যেভাবে ড্রেনের মুখগুলো ফেলছে, সেগুলো বন্ধ করা তো দূরের কথা, প্রতিবাদ জানানোর পরেও আবার নতুন করে আমরা দেখছি নবগঙ্গা নদীতে তারা ড্রেনের মুখ আর কি নবগঙ্গা নদীতে ফেলছে। কর্তৃপক্ষ একটি সুন্দর সুষ্ঠু পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা গ্রহণ করুক। ড্রেনের লাইন করেছে, তার মানে এখানে দূষিত পানি এসে অনেক সময় আমাদের এখানে যে মাছ টাছ যা থাকে অনেক নষ্ট হতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। নদী দখল ও দূষণ থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি এবং নদী যাতে দূষণ না হয় সেই বিষয়ে আমাদের সাথে সমন্বয়ের আমরা চেষ্টা করছি। আশা করি আমরা নদীর দখল এবং দূষণ থেকে বাঁচাতে পারব। চুয়াডাঙ্গায় নবগঙ্গা নদীর প্রায় 22 কিলোমিটার অংশ রয়েছে। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার শ্রীপুর জেলার মহাসড়কটি। পুরো সড়ক জুড়ে খানাখন্দ আর গর্তে ভরা। ভোগান্তি বেড়েছে ছোট যানবাহন চালকদের। উপায় না পেয়ে নিজ খরচে সড়ক মেরামত করেছেন সিএনজি ও মাহেন্দ্র চালকরা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। হেলে দুলে চলছে বাস, ট্রাক সহ ভারী যানবাহন। সড়কের খানাখন্দে কমে গেছে যান চলাচলের গতি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। মাগুরা শ্রীপুর জেলা মহাসড়কের এমন চিত্র এখন নিত্যদিনের বাস্তবতা। দীর্ঘদিন সংস্কার না হয় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার গুরুত্বপূর্ণ এই সড়কটি। স্থানীয়দের অভিযোগ, সড়কের অন্তত অর্ধশত স্থানে সৃষ্টি হয়েছে গর্ত, আর পুরো সড়কে রয়েছে ক্রোকোডাইল ক্রাক, যা সড়কের অবস্থা করে তুলেছে আরো নাজুক। এতে নষ্ট হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা। উপায় না পেয়ে নিজ খরচে সড়ক মেরামত করছে সিএনজি ও মাহেন্দ্র চালকরা। দ্রুত সড়কটি সংস্কার করার দাবি স্থানীয়দের। রাস্তা খুব খারাপ, এত খারাপ যে রাস্তায় চলা যায় না। ভাঙ্গার ঠেলায় হচ্ছে যে এমনি হচ্ছে গাড়ি যাইতে গেলে অ্যাক্সিডেন্ট করে 4-5 টাকার পাতি প্রতিদিন। রাস্তার কারণে গাড়ির ড্যামেজ হচ্ছে খুব। অসুস্থ যারা রোগী তাদের তো পরিবহনের তো যথেষ্ট সমস্যা হয়। রাস্তার এত বাজে অবস্থা যে বাচ্চাদের নিয়ে যে বাইক চালানো আর ধরে পিছনে বসে থাকাও কষ্ট। আমরা ড্রাইভাররা সব মিলিত হয়ে একজন 250 টাকা দিয়ে ওই লাটা আম্বা গাড়ি নিয়ে এসে
এই খোয়া বালি দিয়ে আমরা এরকম করে নিয়ে চালাচ্ছি নিজেরা। এই রাস্তাটা অতি দ্রুত কমপ্লিট হয়ে যাক, যাতে আমরা ঠিক মতন চলতে পারি। সড়ক বিভাগ বলছে সড়কটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই শুরু হবে কাজ। ইতোমধ্যেই ঠিকাদার নিয়োগ করা হয়ে গেছে, এখানে অতি সত্বর ঠিকাদার কাজ শুরু করবে ইনশাল্লাহ, এবং কাজ শুরু করলে তারা স্বল্পতম সময়ের মধ্যেই এটি পুরোদমে মেরামত করে চলাচলের উপযোগী করে ফেলবে। 14 কিলোমিটার এই মহাসড়ক দিয়ে মাগুরা সদর, শ্রীপুর ছাড়াও চলাচল করে আশপাশের অন্তত 3 উপজেলার মানুষ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রফতানিমুখী গলদা রেণু সংকটে চাষিরা। চাহিদার তুলনায় 10 ভাগেরও কম পোনা পাচ্ছেন তারা। জেলায় মাত্র 5টি হ্যাচারিতে মানসম্মত পোনা না হওয়ায় কাঙ্ক্ষিত গলদা চিংড়ি উৎপাদন করা যাচ্ছে না। রেণু সংকট দূর করতে সরকারের সহযোগিতা চাইলেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। সাদা সোনা খ্যাত গলদা ও বাগদা চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট। তবে দিন দিন মানসম্মত গলদা পোনা সংকটে পড়েছেন চাষিরা। মৌসুমের শুরুতেই পর্যাপ্ত পোনা পেলেও আরও 10 গুণ চিংড়ি উৎপাদন সম্ভব জানান চাষিরা। এর ফলে দেশের বড় একটি অর্থনৈতিক যোগান দেয়া সম্ভব। পর্যাপ্ত পরিমাণে আমাদের কোনো পোনা আমাদের এখানে নাই, হ্যাচারিও নেই। দেখা গেল আমার দরকার 5,000, পাই 500। সামান্য কোনো মতে করে আসলে দাম মেলা। যদি সরকার ঠিকমতোভাবে পোনা দেয় তাহলে আমরা একটু লাভবান হতে পারি। সদরে বেসরকারি গলদা চিংড়ি হ্যাচারি সিপি বাংলাদেশ লিমিটেড ও অ্যাকোয়া ফার্মা শ্রিম্প লিমিটেড সহ 5টি হ্যাচারিতে মালয়েশিয়া, থাইল্যান্ড থেকে মাদার এনে পোনা উৎপাদন করা হচ্ছে মাত্র 4 কোটি, যা জেলার চাহিদার তুলনায় 7 থেকে 8 ভাগ। এছাড়া অন্যান্য উৎস থেকে চাহিদা মেটায় 4 থেকে 5 ভাগ। অথচ জেলার চাহিদা রয়েছে 58.5 কোটি পোনা। এত বেশি চাহিদা যে যা মাছ হচ্ছে তার প্রায় 1 মাস অগ্রিম বুকিং হয়ে যাচ্ছে। চাষিরা একটা কমপ্লিট প্যাকেজ আমাদের কাছ থেকে পায়, যার ফলশ্রুতিতে আসলে এই একটা দীর্ঘমেয়াদী ফলাফল। আরও অনেক লোকজন যদি এই বিজনেসটা আগায় আসে, সেই ক্ষেত্রে হয়তো পুরো ডিমান্ডটা ফুলফিল করা সম্ভব। তবে চিংড়ি চাষিদের গলদা পোনার চাহিদা মেটাতে মানসম্মত পোনা উৎপাদন হ্যাচারিগুলোতে নজরদারি রয়েছে জানান মৎস্য কর্মকর্তা। এদের পরিদর্শন করেছি এবং তার দ্রুততার সাথে কার্যক্রম শুরু করার জন্য বলছি, এবং যে সমস্ত হ্যাচারি বন্ধ রয়েছে তাদেরকে আমরা পত্র দিচ্ছি যে কার্যক্রম শুরু করার জন্য, অথবা লাইসেন্স তাদের বাতিল করতে হবে। জেলায় 54,848টি গলদা চিংড়ির ঘের রয়েছে। প্রতি বছর উৎপাদন প্রায় 20,345 মেট্রিক টন। তবে 58,77,00,000 গলদার রেণুর চাহিদা থাকলেও চাষিরা পাচ্ছেন মাত্র 4 থেকে 5 কোটি। সময় সংবাদ, বাগেরহাট। লাভের আশায় পেঁয়াজ সংরক্ষণ করে এখন তা মেহেরপুরের চাষিদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বাড়ির উঠানে কিংবা সংরক্ষণাগারে পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এমনকি শস্যটি সংরক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভর্তুকির মাধ্যমে চাষিদের মাঝে দেয়া হয় এয়ার ফ্লো মেশিন, কিন্তু সেটিও কোনো কাজে আসছে না, অভিযোগ চাষিদের। তবে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানালো কৃষি বিভাগ। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন গৃহবধূ মহিমা খাতুন। 1 বিঘা জমির পেঁয়াজ বিক্রি করতে না পেরে লোকসানে পড়েছেন তিনি। একই অবস্থা মেহেরপুরের বেশিরভাগ চাষির। সংরক্ষণ করতে না পেরে তাদের পেঁয়াজ পচে গেছে। শস্যটি সংরক্ষণের জন্য দেয়া কৃষি বিভাগের এয়ারফ্লো মেশিনগুলো কোনো কাজে আসছে না। সংরক্ষণাগারেই পচে নষ্ট হচ্ছে পেঁয়াজ। এতে উৎপাদন খরচ তো উঠছেই না, বরং ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের চাষিরা। বিক্রি হয়েছে না, খদ্দের আসে না, দেখে না। 4 ভাগের 3 ভাগ পচে গেছে বলা যায়, আর 1 ভাগ থাকে। এই মেশিনের দ্বারাতে এই পেঁয়াজ সংরক্ষণ করা আসলেও সম্ভব না। জেলায় শুকসাগর জাতের পেঁয়াজ প্রতি বিঘায় 200 মণ পর্যন্ত উৎপাদন হয়। সংরক্ষণের সঠিক ব্যবস্থাপনা থাকলে দেশের চাহিদা মিটিয়ে পেঁয়াজ রপ্তানি করা সম্ভব বলছেন চাষিরা। এইভাবে তো পেঁয়াজ থাকবে না। এখন কিভাবে পেঁয়াজটা সংরক্ষণ করা যায়, আরো উন্নতি প্রযুক্তি যাতে আমাদের কাছে আসে, আমরা এটাই আশাবাদী। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এই অঞ্চলেই শুধু পেঁয়াজ চাষ করি, তাহলে আমাদের দেশীয় ঘাটতি পূরণ হয়ে আমরা বৈদেশিক রপ্তানি করতে পারবো। সারা বাংলাদেশের প্রয়োজন নাই। এয়ার ফ্লো মেশিনে ত্রুটি থাকতে পারে, আর কৃষকদের দাম ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা চলছে জানালো কৃষি বিভাগ। পাশাপাশি নতুন প্রযুক্তি হিসেবে কোনো চাষি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ তাদের প্রকল্প অফিসকে জানিয়েছে। প্রকল্প অফিস তাদের অ্যাকাউন্ট পে মাধ্যমে টাকা দিবে। যেহেতু এটা একটা নতুন প্রযুক্তি, এখানে যন্ত্র নির্ভর একটা প্রযুক্তি, যন্ত্র থাকলে তার যন্ত্র নানা রকম ত্রুটি থাকতে পারে। আমরা সেখানে
যাদের কাছ থেকে আমরা নিয়েছি তাদের 1 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। যদি ওই যন্ত্র যদি মনে করে কৃষক যে না তার কাজ করছে না, তার এটা কিন্তু 1 বছরের মধ্যে পরিবর্তন করে নতুন মেশিন নেওয়ার সুযোগ আছে। জেলায় 5,200 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। মাছ ধরা শুরু হলেও কমেনি মেহেরপুরের সামুদ্রিক মাছের দাম। এছাড়া বৈরী আবহাওয়ায় কমেছে দেশি মাছের সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন গত 10 দিনের ব্যবধানে প্রতি কেজি মাছ 20 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দেশি মাছ 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বড় বাজার সংলগ্ন মাছের আড়তে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকায়। ছোট ইলিশ 1200 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। আর বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজিতে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধা মশিউর রহমান ডিগ্রি কলেজে প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। অভাব নয়, সীমাহীন লোভ ও হীন মানসিকতায় দুর্নীতির প্রধান কারণ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নেয় সদরের 4টি বিদ্যালয় বিতার্কিকরা। প্রতিযোগিতায় বারেকালী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং MK মাধ্যমিক বিদ্যালয় রানার আপ হয়। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস, এই স্লোগানে ঝিনাইদহে চলছে 3 দিন ব্যাপী ফল মেলা। সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক MA মজিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মেলায় 5টি স্টলে প্রায় 150 প্রকারের দেশীয় ফল ও ফল আবাদের উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হয়। আগামী 20 জুন শেষ হবে এই মেলা। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ড্রেনেজে 1,500 কোটি টাকা ব্যয়ের পরও একটু বৃষ্টিতেই খুলনায় জলাবদ্ধতা, পানিবন্দী বিভিন্ন এলাকা, অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছেন নগরবাসী। এবং শর্তের বেড়াজালে বন্ধ কাঁচা পাট রফতানি, গোডাউনে নষ্ট হওয়ায় বাড়ছে লোকসান, বিপাকে দক্ষিণ পশ্চিমের শ্রমিক, রফতানিকারক ও ব্যবসায়ীরা। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।